একান্ন শক্তিপীঠ, যা হিন্দু ধর্মের পবিত্র স্থান, যেখানে দেবী সতীর দেহের বিভিন্ন অঙ্গ বা অলঙ্কার পড়েছিল বলে বিশ্বাস করা হয়। আমাদের দেশের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য তো বটেই, বিভিন্ন দেশেও এই শক্তিপীঠ বিরাজমান। আমাদের তিলোত্তমা কলকাতায় কালীঘাট শক্তিপীঠের কথা আমরা সকলেই জানি, কিন্তু কলকাতায় আরও এক মন্দির আছে যেটি এক শক্তিপীঠের সাথে সরাসরি যুক্ত। মা দুটি হাতেই অসুর দমন করেছেন, বাকি 10 হাতের মুদ্রাটা হচ্ছে যে ওনার অভয় দানের মুদ্রা। সামনেই রয়েছে, দেখতে পাচ্ছেন, মূল গর্ভগৃহ, আর গর্ভগৃহের সামনে বিশাল বড় একটা নাট মন্দির রয়েছে। কুমোরটুলির প্রত্যেকটা অলিতে গলিতে কলকাতার ইতিহাস, কলকাতার ঐতিহ্য লুকিয়ে আছে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বেশ কয়েকদিন হয়ে গেল নতুন কোনো ভিডিও আনতে পারিনি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। বৃষ্টিতে ভিজে যা জ্বর এসেছিল কি আর বলবো। তো এখন শরীরটা মোটামুটি ভালো আপনাদের আশীর্বাদে, তাই বেরিয়ে পড়েছি নতুন ভিডিওর সন্ধানে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব খাস কলকাতায় অন্য আরেক শক্তিপীঠ। কলকাতার শক্তিপীঠের কথা মাথায় আসলে সবার আগে আমাদের মাথায় আসে কালীঘাটের কালী মায়ের মন্দিরের কথা। কিন্তু আজকে যে মন্দিরটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এটি শক্তিপীঠ না হলেও এক শক্তিপীঠের সাথে সরাসরি যুক্ত। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব কলকাতার মা ঢাকেশ্বরী মন্দির। হ্যাঁ, ঢাকেশ্বরী মন্দির তো বাংলাদেশে আছে, কিন্তু কলকাতায় কি করে? হ্যাঁ, কলকাতাতেও আছে। তো সব কিছু বলবো এই ভিডিওতে। এই মন্দিরে কি করে যাবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সব কিছু। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক কলকাতার আরেক শক্তিপীঠের কাছে। ভিডিও শুরু করার আগে বাংলাদেশের যে শক্তিপীঠ অর্থাৎ বাংলাদেশের মা ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। ভারতের বাইরে যে সকল শক্তিপীঠগুলি আছে তার মধ্যে অন্যতম হল বাংলাদেশের মা ঢাকেশ্বরী মন্দির। এখানে সতীর মুকুটের মণি পড়েছিল। মন্দিরের বয়স প্রায় 800 বছর। বলা হয় দেবীর নাম অনুসারে রাজধানী ঢাকার নামকরণ হয়। শোনা যায় সেন রাজবংশের রাজা বল্লাল সেন ঢাকায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে বিজয় সেনের স্ত্রী পুণ্য স্নানের জন্য লাঙ্গলবন্দে গিয়েছিলেন। সেখান থেকে রানী ফেরার পথে জঙ্গলে এক পুত্র সন্তানের জন্ম দেন। তিনিই হলেন বল্লাল সেন। পরবর্তীকালে বল্লাল সেন নিজের জন্মস্থানকে মহিমান্বিত স্থান বলে উল্লেখ করতে চেয়েছিলেন, তাই সেখানে মন্দির স্থাপন করেছিলেন। অন্য মত অনুসারে বল্লাল সেন একবার স্বপ্ন দেখেছিলেন যে জঙ্গলের নিচে এক দেবীর মূর্তি ঢাকা রয়েছে গাছের পাতা দিয়ে। সেই মূর্তিটি সেখান থেকে উদ্ধার করে ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন রাজা। দেবীর মূর্তি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন বলে দেবীর নাম হয় মা ঢাকেশ্বরী। 1996 সালে ঢাকেশ্বরী মন্দিরকে বাংলাদেশের জাতীয় মন্দির হিসাবে ঘোষণা করা হয়। এখন ব্যাপার হলো, বাংলাদেশের ঢাকায় অবস্থিত এই শক্তিপীঠের সাথে কলকাতার এই মন্দিরের কী সম্পর্ক, সেটি ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। আচ্ছা, তো এই ছিল বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে সমস্ত তথ্য। এবার চলুন কলকাতার ঢাকেশ্বরী মন্দিরে যাওয়া যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম জংশন। এখান থেকে মেট্রো ধরে যাব শোভাবাজার মেট্রোতে, সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। চলুন। বর্তমানে দাঁড়িয়ে আছি শোভাবাজার মেট্রো স্টেশনের গেট নাম্বার 3-এর একদম সামনে। মেট্রো থেকে বেরিয়ে বাঁদিকে তাকালেই চোখে পড়বে বিখ্যাত এই লাল মন্দির। এই লাল মন্দিরের ঠিক ডান পাশে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা ধরে 10 মিনিট মতো হাঁটলেই পড়বে আজকের গন্তব্যস্থল অর্থাৎ মা ঢাকেশ্বরী মন্দির। যেতে যেতে ডান দিকে খুব সুন্দর একটা গণেশ মন্দির চোখে পড়ল। দেখুন সাদা বর্ণের এই মন্দিরটা, আর এখানে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। খুব সুন্দর একটা সিংহাসনে তিনি বসে আছেন, দেখুন খুব সুন্দর। লাল মন্দির থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, সেই রাস্তা ধরে সোজা আসলে কিছু দূর এসে সামনে পড়বে SBI ই-কর্নার, এর সামনে রয়েছে। আর এখান থেকে আমাদের ডান দিকের রাস্তাটা ধরতে হবে, ডান দিক গিয়ে বাদিক। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যানার রয়েছে, লেখা রয়েছে পত্রশোভা। এটি হলো কুমোরটুলি পার্কের এবছরে তাদের থিম।
দারুণ হবে, কিন্তু কিছুদিন পর থেকে পুজোর ভিডিও শুরু করব। তো চলুন ডান দিকে রাস্তাটা ধরা যাক। SBI ইকর্নার থেকে বাঁদিকে দুপা আসলে বাঁদিকে আরেকটা রাস্তা চলে গেল, এই রাস্তায় আমাদের যেতে হবে। এখানে একটা সাই বাবার ছোট মন্দির আছে, এই মন্দিরটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসাবে ধরতে পারেন। তো চলুন সামনের দিকে এগোই। সাই বাবা মন্দিরের পাশে যে গলিটা দিয়ে আসলাম, তারপরে অনেক অলিগলি আছে, আপনাদের দেখালেও আপনারা বুঝতে পারবেন না, তাই গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা ফলো করে চলে আসতে পারবে। এটুকু জানিয়ে রাখি, এই যে হলুদ রঙের বিল্ডিংটা রয়েছে তার ঠিক পাশেই রয়েছে মন্দিরটা। এই যে একদম ঘন বসতির মধ্যে এই মন্দির দেখতে পাচ্ছেন, একদম ঘন বসতি, তার মধ্যেই কিন্তু এই মন্দিরটা অবস্থিত। এই পাশ দিয়ে ঢুকতে হবে, তো চলুন ভিতরে প্রবেশ করি। দিয়ে প্রবেশ করে ডান দিকে একটা গেট পড়বে, কিন্তু এটা দেয়া থাকে, তার পাশে আরো একটি প্রবেশদ্বার আছে, এখান দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। ঘড়ি কাটায় এখন বাজে দুপুর 3:45। গর্ভগৃহের সামনে যে পর্দা সেটা দেওয়া আছে, 4টের সময় খুলবে, তখন আপনাদের দর্শন করিয়ে দেবো। এর মধ্যে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে দাঁড়িয়ে আছে কুমোরটুলি অঞ্চলে। কুমোরটুলির প্রত্যেকটা অলিতে গলিতে কলকাতার ইতিহাস, কলকাতার ঐতিহ্য লুকিয়ে আছে। আর আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, মন্দিরের ঠিক পাশে একটা প্রাচীন বাড়ি রয়েছে, ঠিক আছে? এরকম বাড়ি এই উত্তর কলকাতা তথা কুমোরটুলি অঞ্চলে প্রচুর দেখতে পাবেন। আর দেখুন কেমন বিপজ্জনক বাড়ি, এই যে পাঁচিলটা দেখছেন এটি প্রায় ভাঙা অবস্থায় রয়েছে, যখন তখন কিন্তু এটা পড়ে যাবে। আর বাড়ির দেওয়ালে গায়ে এরকম বট গাছ বাসা বেঁধেছে, প্রকাণ্ড এক বট গাছ। ঘড়ির কাঁটায় বেজে গেছে বিকেল 4টে। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তো সামনেই রয়েছে, দেখতে পাচ্ছেন, মূল গর্ভগৃহ। গর্ভগৃহের সামনে এরকম একটা ক্রপসিক্যাল গেট রয়েছে, আর গর্ভগৃহের সামনে বিশাল বড় একটা নাট মন্দির রয়েছে। নাট মন্দিরের উপরের দিকে যদি তাকান তাহলে চোখে পড়বে খুব সুন্দর 3টি ঝাড়বাতি, এই যে। আর ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য অসংখ্য রকম ফ্যানের ব্যবস্থাও আছে। তো চলুন এবার মাকে দর্শন করা যাক। দর্শন করছেন মায়ের বিগ্রহ, অপরূপ সুন্দর। মায়ের যে উচ্চতা সেটি কিন্তু কমসে কম 1 থেকে 1.5 ফুট মতন হবে। আর এখানে শুধু মা একা নয়, মায়ের ডান পাশে এবং বাঁ পাশে উপরের দিকে আছেন মা সরস্বতী এবং মা লক্ষ্মী, এবং নিচের দিকে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর। খুবই ছোট, অনেকটা দূর থেকে দেখাচ্ছি, তাই হয়তো আপনারা বুঝতে পারবেন না, একটি ছবি আপনাদের দেখিয়ে দেব। আর মা বিরাজ করছেন খুব সুন্দর একটি সিংহাসনে, এই যে। আর উপরের দিকে রয়েছে হলুদ এবং সবুজ বর্ণের শামিয়ানা। মায়ের বেদির ঠিক বাঁ পাশে আছেন শ্রী রামচন্দ্র এবং রামভক্ত হনুমান অর্থাৎ বজরংবলী, এই যে। এখানে কিন্তু লক্ষ্মণ এবং মা সীতা অনুপস্থিত। আর মায়ের যে সিংহাসন তার ডান পাশে আছে একটি শিবলিঙ্গ নন্দী মহারাজের সাথে। সাদা রঙের এরকম একটি বেদি রয়েছে, মানে শ্বেতপাথরে বাঁধানো বেদি, তার উপরে সিংহাসনটি রয়েছে, এই দেখুন। মায়ের বিগ্রহ খুব সম্ভবত অষ্টধাতু দ্বারা নির্মিত। পিছন দিকে একটা চালচিত্র আছে। একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা দেখে থাকি মা দুর্গার হাতে অনেক অস্ত্র থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো অস্ত্র নেই, শুধু সামনে একটা ত্রিশূল আছে, সেই ত্রিশূল দিয়ে তিনি মহিষাসুরকে বধ করছেন। किशोर चंद्रशेखर रतिर्मम
আচ্ছা, এবার প্রশ্ন হলো বাংলাদেশের ঢাকায় অবস্থিত ঢাকেশ্বরী মন্দিরের সাথে অর্থাৎ ঢাকেশ্বরী শক্তিপীঠের সাথে কলকাতায় অবস্থিত ঢাকেশ্বরী মন্দিরের কী সম্পর্ক, চলুন বলে দিই। বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত মা ঢাকেশ্বরী মন্দিরের যে মূল বিগ্রহ সেটি বর্তমানে বিরাজ করছেন কলকাতার কুমোরটুলি অঞ্চলের দুর্গাচরণ স্ট্রিটে। মন্দিরের নাম শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দির। বর্তমানে যে বিগ্রহটি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে আছে তা হলো মূল মূর্তির প্রতিরূপ। দেশভাগের পর দাঙ্গার সময় সম্ভাব্য আক্রমণ এবং লুণ্ঠনের হাত থেকে রক্ষা করতে ঢাকার মূল বিগ্রহটিকে গোপনে এবং দ্রুততার সঙ্গে 1948 সালে কলকাতায় নিয়ে এসেছিলেন মন্দিরের দুই সেবায়িত রাজেন্দ্র কিশোর তিওয়ারি এবং হরিহর চক্রবর্তী। প্রথমে বিগ্রহটি রাখা ছিল দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে, সেখানেই মা পূজিত হতেন। 1950 সাল নাগাদ ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরী কুমোরটুলি অঞ্চলে দেবীর মন্দির নির্মাণ করে দেন ও মাকে প্রতিষ্ঠা করে দেবীর নিত্য সেবার জন্য কিছু দেবত্ব সম্পত্তি দান করেছিলেন এবং তারপর থেকেই সেখানে মা বিরাজমান এবং নিত্য পূজিতা। 1950 সালে 26শে মার্চ মায়ের মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা হয় এই কলকাতাতে। দেবীকে যেভাবে অলঙ্কারহীনভাবে লুকিয়ে আনা হয়েছিল তার ছবিও এই মন্দিরে সংরক্ষিত আছে। আমার নাম শক্তিপ্রসাদ ঘোষাল, আমি মন্দিরের প্রধান পুরোহিত। মন্দিরটা 1950-তে এখানে প্রতিষ্ঠা হয়েছে। মায়ের এখানে বছরে শারদীয়া দুর্গাপূজা, নবরাত্রি বিহিত দুর্গাপূজা শরৎকালেই অনুষ্ঠিত হয় বিশেষভাবে। অষ্টমীতে তো এখানে বাংলাদেশের মানে একটা মিনি বাংলাদেশ তৈরি হয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী বা যারা এখানে এসে বসছেন তারা মায়ের দর্শন করতে ওই দিন অবশ্যই আসেন। দুর্গাপুজো একটু অন্য রীতিতে নাকি আর অন্যটা মানে এটা হচ্ছে যে উত্তরপ্রদেশের রীতিতে নবরাত্রি বিহিত মহালয়ার পরের দিনই এখানে ঘট বসে এবং সেই ঘটটা 9 দিন যাবৎ ওই ঘটেই দেবীর আহ্বান হয়। নবমীতে বিসর্জন হয়, দশমীতে ঘট ডুবিয়ে দেওয়া হয়। আরেকটা জিনিস আমি দেখছি যে বিগ্রহে মায়ের হাতে কোনো অস্ত্র নেই। মায়ের হাতের অস্ত্র নাই, এটা হচ্ছে যে মা দুটি হাতেই অসুর দমন করেছেন। বাকি 10 হাতের মুদ্রাটা হচ্ছে যে ওনার অভয় দানের মুদ্রা, সেই জন্য সেসব হাতে অস্ত্রের কোনো দরকার হয় না। আর এখানে শুধু রামচন্দ্র উপস্থিত আছে, আর কেউ নেই, তার কি কোনো ব্যাখ্যা আছে? না, রামচন্দ্র পরবর্তী সময়ে এখানে শারদীয়া দুর্গাপূজাতে উনি চালন করেছিলেন, সেই জন্য রামচন্দ্রের পাথরের মূর্তি বসানো হয়েছে। মায়ের বিগ্রহ কি অষ্টধাতু নির্মিত? মায়ের বিগ্রহ বলা হয় যে ব্রোঞ্জের উপরে গোল্ড, এবং সেটা নিয়ে বিতর্কিত ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু এইটাই ঢাকার আদি ঢাকেশ্বরী মূর্তি। মানে বাংলাদেশের যে ঢাকেশ্বরী মূর্তি সেটি এখানে আনা হয়েছে, সেটা অরিজিনাল এটাই। ওখানে মূর্তিটাই প্রথমে স্থাপিত হয়েছে ঢাকাতে, তারপরে তাহলে বয়স তো প্রায় 800 বছরের তারও বেশি। বয়স মানসিংহার আমলের। মানসিংহ আমলের। গৃহের পাশে এখানে একটি ব্যানার আছে, ব্যানারে বাৎসরিক পুজোর যে নির্ঘণ্ট সেটি কিন্তু লেখা আছে। এই দেখুন, 5ই আশ্বিন অর্থাৎ 22শে সেপ্টেম্বর 2025। আর এখানে টাইমটাও দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। কে জানতো ঘন বসতিপূর্ণ কুমোরটুলি অঞ্চলে এক প্রাচীন ইতিহাস লুকিয়ে আছে, অর্থাৎ মা ঢাকেশ্বরী মন্দির। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। এমনিতে অনেকদিন পর শরীর খারাপ থেকে উঠে আপনাদের জন্য ভিডিও করছি, তার জন্য একটা আশীর্বাদ তো অবশ্যই দরকার। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।